ওয়েলকাম স্টুডেন্টস। চ্যাপ্টার থেরাপিউটিক যে ইউনিটটা তার বেশ কিছু বিষয়বস্তু নিয়ে আবার এলাম। এবার আমরা স্টার্ট করব গেটে বাত বা গাউট। তোমরা এই বাতের কথা তো খুব শুনে থাকো, বাত হয়েছে, বাতের ব্যথা হাঁটতে পারছি না, এটা একটা অফিসিয়াল নাম আছে, গেটে বাত বলা হয় মানে আমাদের ইয়েতে, আর এটার নাম হচ্ছে গাউট। তো এই গেটে বাত বা গাউট কেন হয়, কি কারণে তার এত প্রকোপ, তার এত প্রভাব যে মানুষ হাঁটতে চলতে পারে না, ভীষণ ব্যথা, এবং সেটা হলে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমাদের আজকের টপিক। গেটে বাত বা গাউটটা হঠাৎ ইম্পর্টেন্ট হয়েছে তোমাদের ইয়েতে কেন এসে পৌঁছলো, তোমাদের থেরাপিউটিক ডায়েটে, এটা প্রশ্ন আসতে পারে, তোমরা ভাবতে পারো। কারণ এটা না একটা বিপাকজনিত ত্রুটির ফলে সৃষ্ট রোগ। কিছু খাবার ভেঙে তার থেকে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেটা বেশি হয়ে গেলে জমে গিয়ে এই রোগটা তৈরি হয়। সেই কারণেই ওটা আমাদের নিউট্রিশনের থেরাপিউটিক ডায়েটের মধ্যে ঢুকেছে, অন্তর্ভুক্তিকরণ ঘটেছে। এবার আমরা এটা কন্টিনিউ করছি। দেখো, ইউরিক অ্যাসিডের বিপাকজনিত ত্রুটির ফলে ঘটা একটি রোগ। তোমরা ইউরিক অ্যাসিডের নাম শুনেছো, তো ইউরিক অ্যাসিডটা বেড়ে আছে। ইউরিক অ্যাসিড আমরা জানি এক ধরনের একটি অ্যাসিড, প্রোটিনের বাই প্রোডাক্ট বলতে পারি। ইউরিক অ্যাসিডের বিপাকজনিত ত্রুটির ফলে ঘটা একটা রোগ, এটা যেমন একটা কারণ। আরেকটাও হতে পারে সেটি বংশগত, বংশ পরম্পরায় এই ইউরিক অ্যাসিডটা বিপাকজনিত ত্রুটির কবলে পড়ে এবং সেই ব্যক্তির গেটে বাত বা গাউট দেখতে পাওয়া যায়। ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা 3 থেকে 6 মিলিগ্রাম পার 100 ml। 100 ml এর মধ্যে 3 থেকে 6 মিলিগ্রাম ইউরিক অ্যাসিড থাকাটা আমাদের শরীরের জন্য বাঞ্ছনীয়, এটা হচ্ছে নরমাল রেঞ্জ। কিন্তু যখন সেটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে 100 ml এর 3 থেকে 6 না থেকে 6 থেকে 10 হয়ে যাচ্ছে, ব্যাপারটা বেড়ে যাচ্ছে এবং এতটা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে আমাদের অস্থি সন্ধি, এটা তো হাড়ের ভিতরের একটা কঙ্কাল, বুঝতে পারছো, এই অস্থি সন্ধির এই জায়গাটা ফুলে উঠছে, ব্যথা হতে থাকছে, লাল হয়ে যেতে থাকছে, এতটাই ব্যথা হচ্ছে। কেন ফুলে উঠছে, কেন ব্যথা হচ্ছে না, এই যে হাড়ের যে জয়েন্ট, তোমরা বুঝতে পারছো, এটা একটা পায়ের উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে, সেটা যে কোনো জায়গা হতে পারে। এটা একটা জয়েন্ট, এই হাড়টা জুড়েছে, এই হাড়টা জুড়েছে, এই যে এগুলো সব জয়েন্ট। এই জয়েন্টের জায়গাগুলো দেখো, এটা একটা ইয়েলো কালারের, এই যে একটা ইয়েলো কালারের জয়েন্টের জায়গাটায় কিছুটা জমে আছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে ইউরেটস, যেটা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যখন, তখন ইউরিক অ্যাসিডের সোডিয়াম লবণ ইউরেটস এই হাড়ের জয়েন্ট গুলোর মধ্যে জমা হয়ে যায় এবং এটা জমে যাওয়ার ফলে এই জায়গার সোয়েলিং হচ্ছে, ওই জয়েন্টের গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, সোয়েলিং হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডেভেলপ করছে এবং ভীষণ তীব্র ব্যথা হচ্ছে। তীব্র ব্যথার মূল কারণ এই ইউরেটস জমে যাওয়া। ইউরেটসটা কি? ইউরেটস হচ্ছে একটা সোডিয়াম লবণ। কার সোডিয়াম লবণ? ইউরিক অ্যাসিডের। ইউরিক অ্যাসিডের যেটা নরমাল মাত্রা, তার থেকে যখনই সেটা বেশি হয়ে যাচ্ছে, তখন তার ইউরেটস লবণটা আমাদের এই জয়েন্টের মধ্যে এসে জমা হচ্ছে এবং যেহেতু এটা এখানে জমে আছে, সেজন্য আমাদের গাঁটে গাঁটে ব্যথা অনুভূত হচ্ছে। আর এই বিশেষ পরিস্থিতিটাকে আমরা বলছি গেটে বাত। নেক্সট স্লাইডে যাই। বাবা মা বা অন্য কারো থাকলে এটা হতে পারে, এই বিপাকজনিত ত্রুটিটা জিন থেকে জিনে বংশ পরম্পরায় ছড়িয়ে যেতে পারে। এটা বংশগতি বা বাবা মা কারো থাকলে হতে পারে। কিডনির মাধ্যমে ইউরেটস ঠিকভাবে শরীর থেকে বের হতে না পারলে গেটে বাত দেখা যেতে পারে। কিডনি তো আমাদের শরীরে সবকিছু ছাঁকে, তো ইউরেটসটা, এই লবণটা আমার শরীর থেকে বেরোতে পারলো না, কিডনি ছাঁকতে পারলো না, তখন সেটা গিয়ে জমে যাচ্ছে, জমে গিয়ে সোয়েলিং, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া এবং গেটে বাত দেখতে পাচ্ছি। ইউরিনের পিউরিনের অস্বাভাবিক বিপাকের ফলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। দেখা যায় অনেক সময় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে 20 মিলিগ্রামে পৌঁছায়, তখন এই ঘটনাটা ঘটতে পারে। কিডনিতে পাথর জমে গেলে, কিডনি ঠিকভাবে কাজ করতে না পারলে, তখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং দেখা যায় সেখান থেকে গাউট হচ্ছে। খাদ্যে অ্যালার্জির কারণেও হতে পারে,
এছাড়া খাদ্যের মধ্যে অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার যদি থাকে, যেখান থেকে আমরা এগুলো পাচ্ছি, সেটার কারণেও কিন্তু অনেক সময় গাউট বা গেঁটে বাত দেখতে পাওয়া যায়। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া আমরা দেখতে পাই। গেঁটে বাত মোটামুটি দু রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা? যখন ইউরিক অ্যাসিডের বিপাক ঠিকমতো হতে পারছে না, তখন আমাদের শরীরে প্রাইমারি গাউট দেখা যায়। আবার সেকেন্ডারি গাউট বা গৌণ গেঁটে বাত কখন হচ্ছে? প্রাথমিক আর গৌণ দুটো বাংলা নামও মনে রাখবে, প্রাইমারি আর সেকেন্ডারি দুটো ইংরেজি নামও মনে রাখবে। এবং এই সেকেন্ডারি গাউটটা কখন হচ্ছে? গৌণ গেঁটে বাত যাকে যখন বলছি, ধরো কারো শরীরে রক্তাল্পতা বা লিউকিমিয়া, এগুলো স্পেশাল কন্ডিশন যেগুলো তার শরীরে দেখা দিয়েছে। তখন কি হয়, এই বিশেষ রোগগুলোর জন্য, বিশেষ অবস্থার জন্য নিউক্লিয়াসটা ভেঙে যায়। নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে অনেক বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড সেখান থেকে নিউক্লিয়াস ভাঙার কারণে তৈরি হয়, এবং এর ফলে গেঁটে বাত হয়। ইউরিক অ্যাসিড নিউক্লিয়াস ব্রেকডাউন হচ্ছে, ইউরিক অ্যাসিড বেরোচ্ছে, সোডিয়াম লবণ ইউরেটস গিয়ে জমে যাচ্ছে, সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে, গেঁটে বাত পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা বিশেষ অবস্থা যেটা সৃষ্ট, সেটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি গাউট, এটাকে বলা হচ্ছে। আর প্রাইমারি গাউট কোনটা? যেটা আমরা নরমাল জানি, ইউরিক অ্যাসিডের বিপাক যখন ঠিকমতো ভাবে হতে পারছে না, সঠিকভাবে না হলে প্রাইমারি গাউট দেখতে পাওয়া যায়। পথ্য তালিকা মুড়ি, তোমরা অনেক সময় দেখবে, এগুলো তো আমাদের বলে দেওয়া দরকার, সাধারণভাবে শুনতে পাওয়া যায় ওই ইউরিক অ্যাসিড বেড়েছে, বাত হয়েছে, এটা খাবি না, ওটা খাবি না, বিভিন্ন ধরনের শাকসবজি বন্ধ করে দেওয়ার প্রবণতা, বিভিন্ন ধরনের ডাল বন্ধ করে দেওয়ার প্রবণতা, ডিম, শুধু তাই নয়, এমন এমন অদ্ভুত জিনিসে ও এটা খেতে নেই, এটা খেতে নেই শোনা গেছে, যেগুলোর কোনো যুক্তি নেই যে ইউরিক অ্যাসিড থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে। তোমরা প্রথমেই বুঝতে পারছো, আমি একটা কথা বললাম যে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য খেলে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে এবং গেঁটে বাত হয়। যখন গেঁটে বাত দেখতে পাওয়া যায়, আমাদের খাবারে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে প্রোটিনটাকে কন্ট্রোল করে দিতে হয়। প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট যদি আমরা ইউজ করতে পারি, তাহলে গেঁটে বাত থেকে, ইউরিক অ্যাসিডের অতিরিক্ত প্রভাবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং যেটা কারেন্ট রিসার্চ, আপকামিং মডেল বলছে, রিসার্চ বলছে যে তিনটে মূল জিনিস, সি ফিশ, সামুদ্রিক যে মাছ বা প্রোডাক্ট, রেড মিট অর্থাৎ মাটন, যেটা রেড মিটের আওতায় যেগুলো পড়ছে, রেড মিট এবং অ্যালকোহল, যার অ্যাবিউজ এবং ইউজ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এই তিনটে জিনিসকে গাউট বা গেঁটে বাত হলে রেস্ট্রিক্ট করতে হবে। অ্যালকোহলের মধ্যে বিয়ার, ওয়াইন, এগুলো যেখান থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সি ফিশ, রেড মিট এবং অ্যালকোহল, এই তিনটের প্রচন্ড রেস্ট্রিকশন দরকার। প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া দরকার, ক্যালোরি নিয়ন্ত্রিত খাদ্যও দিতে হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওবেস পেশেন্টদের মধ্যে গেঁটে বাতের সম্ভাবনা অনেক বেশি এবং তাদের মধ্যে ব্যথা বেদনার প্রভাব অনেক বেশি। সে কারণে ডায়েটটাও মডিফাই, মানে ক্যালোরিটাকেও মডিফাই করতে হবে এবং প্রোটিনটাকে রেস্ট্রিক্ট করতে হবে এটার ক্ষেত্রে। এছাড়া প্রচুর পরিমাণে যদি জল খাওয়া হয়, তাহলে ইউরেটসটা ফ্লাশ, মানে রেচিত হয়ে বের হয়ে যেতে পারবে। বিভিন্ন ধরনের শাকসবজি, সেগুলোকে যদি ঠিক মতো খাওয়া হয়, তাহলে সেগুলো বা হাইড্রেশন করবে, যে ধরনের ফল বা শাকসবজি হাইড্রেটেড রাখবে আমার শরীরকে, সেটা খেলে ইউরিক অ্যাসিডের প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারি। এইভাবে ডায়েটের মূল নীতিটা তৈরি করা হয়। খাদ্যে প্রোটিনের পরিমাণ কম করতে হবে, যা থেকে সহজেই পিউরিন, নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিওপ্রোটিন পাওয়া যায়। স্পেশালি অ্যাভয়েড সি ফিশ, রেড মিট, অ্যালকোহল। প্রচুর পরিমাণে জল পান করা উচিত। স্থূলকায় ব্যক্তিরা সহজেই এই রোগে আক্রান্ত হয় বলে গাউটের খাদ্য তালিকায় ক্যালোরির পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে হয়, যাতে তার ওজনটা নিয়ন্ত্রিত থাকে। এবার আমরা একটা স্যাম্পল প্ল্যান দেখে নিই এবং কিছু গাইডলাইন্স দেখে নিই, যেটা আমরা গাউটের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এখানে মোটামুটি 1800 কিলো ক্যালোরির চার্ট একটা দেওয়া আছে। 1800 কিলো ক্যালোরি মানে অনেকটাই ক্যালোরি। আমরা রেস্ট্রিক্টেড, এবার ডিপেন্ড করছে মানে কার রিকোয়ারমেন্ট কতটা, একটা মোটামুটি আমরা এখানে রেখেছি 1800 কিলো ক্যালোরি। এবার ব্যক্তির ওজন, কাজের পরিমাণ, এগুলো বুঝে আমাদের, সেটা কাউকে 1400-1500 ক্যালোরিও দেওয়া যেতে পারে, তো কাউকে 1600 ক্যালোরিও দেওয়া যেতে পারে, আবার 1800 কিলো ক্যালোরিও দেওয়া যেতে পারে। এটা ডিপেন্ড করবে যে আমরা কাকে ডায়েট প্ল্যানটা দিচ্ছি। এখানে কি কি লিখেছি? লো পিউরিন ডায়েট টু রিডিউস ইউরিক অ্যাসিড বিল্ডআপ। খাবারে আমরা লো পিউরিন ডায়েট ইউজ করব। হাই ফ্লুইড ইনটেক টু ফ্লাশ আউট ইউরিক অ্যাসিড।
limit red meat, organ meat, sea fish, seafood and alcohol, mainly beer, wine. আচ্ছা, এই অর্গান মিটের ব্যাপারটা কি? অর্গান অর্থাৎ খায় না, লিভার খায়, কেউ মেটে খায়, কেউ হয়তো ব্রেন খায়, মানে এরকম অনেক অর্গান খাওয়া হয়। সেই অর্গান মিট অ্যাভয়েড করতে বা প্রায় বন্ধই করে দেওয়ার কথা বলা হচ্ছে। লো ফ্যাট ডেয়ারি, হোল গ্রেন and vegetables are encouraged. Maintain healthy weight, include fruits, right? Cherry, berry, apples, ইত্যাদি ইত্যাদি এগুলো রাখতে হবে। এবার ডায়েট প্ল্যানটার মধ্যে ঢুকি। আর্লি মর্নিং এ সে চা বিস্কিট খাচ্ছে, ব্রেকফাস্টে ওটস পরিজ রাখা হয়েছে, ওটস পায়েস রাখা হয়েছে, বয়েলড এগ হোয়াইট রাখা হয়েছে, একটি কলা রাখা হয়েছে। মিড মর্নিং আবার সেই গ্যাপ দিয়ে 2-2.5 ঘন্টার গ্যাপ দিয়ে পাপায়া এবং ডাবের জল রাখা হয়েছে। দেখো এখানে ভালো করে নোটিস করো, এইটুকুর মধ্যে কিন্তু যতটা পারা গেছে ফল, মানে যেখান থেকে হাইড্রেটেড থাকবে এবং একটা ব্যালেন্স পোর্শন তৈরি করে দেওয়া হয়েছে। ওটস পরিজ বিষয়টা তোমরা বারবারই বিভিন্ন জায়গায় দেখতে পাবে। ওটস না একটা ভীষণ ফাইবার সমৃদ্ধ গুড, মানে একটা ভীষণ ভালো ব্রেকফাস্ট সিরিয়ালস হিসেবে আমরা ধরতে পারি। ওটসের মধ্যে এতটাই সমৃদ্ধ ফাইবার থাকে এবং বেশ কিছু উপাদান থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যকে অনেকটা ভালো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। ফাইবার থাকার জন্য পেরিস্টালটিক চলনটা কন্ট্রোলড হয়, কোলেস্টেরল লেভেলটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়ায়, সুগার লেভেলটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়ায়, পেট অনেকক্ষণ ভর্তি থাকে, বারবার খিদের ফিলিং হয় না। সেজন্য ওটস পরিজটা আমরা ইজিলি ইউজ করতে পারি। লাঞ্চ টাইমে রাখা হচ্ছে ভাত, পাতলা ডাল, ডালটা দিয়ে প্রোটিনের একটা সোর্স, এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। শাক রাখা হচ্ছে, মিক্সড ভেজ কারি, এক বোল, স্যালাড এবং কার্ড। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রোটিনটাকে কিন্তু নিয়ন্ত্রিত রাখা হয়েছে। এখানে কিন্তু কোন রকম ফিশ বা ওই ধরনের অপশন দিয়ে রাখা হয়নি। সকালে খালি একটা এগ হোয়াইট দেওয়া হয়েছিল এবং এই জায়গায় শুধুমাত্র এইটা, এই পাতলা ডাল, এই দুটো হচ্ছে মেন প্রোটিনের একটা সোর্স হিসেবে রাখা হয়েছে। ইভিনিং স্ন্যাক্স সন্ধ্যাবেলার দিকে একটু মুড়ি, ঝালমুড়ি সবকিছু আর কি মিক্স করে, বিভিন্ন স্যালাড, শসা, পেঁয়াজ, লঙ্কা, বাদাম এগুলো মিক্স করে একটা ঝালমুড়ি অপশন তাকে দেওয়া হয়েছে, তার সঙ্গে চা। ডিনারে রুটি রাখা হচ্ছে 2 পিস, মিক্সড ভেজ স্টু রাখা হচ্ছে, কম তেল দিয়ে ভেজিটেবল কারি, স্যালাড এবং ইয়োগার্ট রাখা হচ্ছে তার পেটের হেলথটা ভালো রাখার জন্য। ইনক্লুড ইন মডারেশন, অর্থাৎ খুব কম পরিমাণে আমরা যেটা রাখতে পারি, এগ হোয়াইট রাখতে পারি, স্কিনলেস চিকেন রাখতে পারি, 75 থেকে 100 গ্রাম পার ডে ম্যাক্সিমাম, এবং রুই কাতলার মতো মাছ আমরা 50 গ্রামস এর মতো রাখতে পারি। এইভাবে মেনটেন করে এই জিনিসগুলোকে মাথায় রেখে একটা গাউট পেশেন্টের বা গেটে বাতে আক্রান্ত পেশেন্টের ডায়েট প্ল্যান করা হয়। তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট আমরা স্টার্ট করছি এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন রেনাল ডিসঅর্ডারস, অর্থাৎ বৃক্ক, কিডনি, সেখান থেকে যেটাকে আমরা রেনাল ডিসঅর্ডার বলছি সেটা হচ্ছে বৃক্ক সংক্রান্ত, কিডনি সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেটাকে আমরা রেনাল বলে আখ্যায়িত করছি, এবং সেই সংক্রান্ত বেশ কিছু ডিসঅর্ডার এবং তার রিলেটেড ডায়েট নিয়ে আমরা এই বিষয়টা আসবো। তোমরা জানো যে আমাদের বডিতে এক জোড়া কিডনি থাকে, এই পজিশনটা পিঠের দিকে ওই দিকটা করে এক জোড়া বীজের মতো কিডনি আমাদের থাকে। কিডনির প্রধান কাজ, বৃক্কের প্রধান কাজ হচ্ছে বৃক্কের আমাদের বডিতে যত দূষিত পদার্থ আছে সেগুলোকে শরীর থেকে ছিঁড়ে ফেলা, ছাঁকনির মতো কাজ করে, মূত্র উৎপাদন ইত্যাদি কাজে সাহায্য করে, এবং আমার শরীর থেকে যত বিষাক্ত বর্জ্য পদার্থ আছে সেগুলো শরীর থেকে টেনে বের করে দেওয়া। মানব দেহে একজোড়া বৃক্ক থাকে, অর্থাৎ দুটি। নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এগুলো খুব জেনারেল কথা, তোমরা এগুলো আগে পড়েছো, এগুলো জানো, তোমরা 9-10-এও পড়েছো, বা আমি যখন অর্গান গুলো আমরা যখন পড়িয়েছিলাম তখন সেটা নিয়ে এগুলো আলোচনা হয়েছিল। বৃক্কের কার্যগত এবং গঠনগত একক হলো নেফ্রন। আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। বৃক্কে থাকা নেফ্রনের প্রধান কাজ মূত্র উৎপাদন করা। প্রত্যেকটা বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, ছোট্ট 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 ছোট্ট, পুরো বৃক্কটা জুড়ে নেফ্রন গুলো ছড়িয়ে থাকে। ওরাই মূল কাজটা করে, ওরাই সমস্ত কিছু। এবার হচ্ছে বৃক্কের রোগ, বৃক্কের সমস্যা কখন হয়? যখন কোনো ধরনের সংক্রমণ হয়, আঘাত লাগে বা কোনো একটা ডিসঅর্ডার তৈরি হয়, তখন বৃক্কের মধ্যে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয়। তারপরে
উপরে নির্ভর করে প্রদাহ তৈরি হওয়া মানে, বারবার প্রদাহ কথাটা বলছি, মানে লাল হয়ে যাওয়া, ফুলে ফুলে যাওয়া, অ্যাবনর্মাল একটা পরিস্থিতি, এটা হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। তার থেকেই রোগগুলোকে আমরা বিভিন্ন নামে অভিহিত করছি, বা তার সেখান থেকেই বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, সেগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করবো। বৃক্কের সাধারণ রোগগুলো হচ্ছে অ্যাকিউট নেফ্রাইটিস, ক্রনিক নেফ্রাইটিস, রেনাল ক্যালকুলি বা বৃক্কে পাথর। এই তিনটে নাম তোমরা মনে রাখবে, তোমাদের এটাই আপাতত সিলেবাসের মধ্যে আছে। নেফ্রাইটিসটা নিয়ে আমরা একটু মোটামুটি আলোচনা করব, এবং এই বৃক্কের রোগগুলো হওয়ার ফলে বা হওয়ার পর আমাদের ডায়েট প্ল্যানের মধ্যে কি কি মূল নীতি থাকা দরকার, কি কি মডিফিকেশন থাকা দরকার, সেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। বৃক্কের নেফ্রনের অংশ গ্লোমেরুলাস এবং বৃক্কীয় নালিকায়, বৃক্কর অংশটা তোমরা মনে করে দেখো, এইভাবে এসে এইভাবে জিনিসটা নেমেছে। এই যে এর মধ্যে থাকা যে নেফ্রন গুলো, এবং একটা নেফ্রন এই ইউ এর মতো পজিশনটায়, আমি তোমাদের নেফ্রনের ছবি একটা রেখেছি, আমি দেখাবো। নেফ্রনের অংশ গ্লোমেরুলাস এবং বৃক্কীয় নালিকায় যখন প্রদাহ দেখতে পাওয়া যায় তখন তাকে বলে নেফ্রাইটিস এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস। অর্থাৎ নেফ্রনের অংশে গ্লোমেরুলাসে যখন প্রদাহ হচ্ছে নেফ্রাইটিস, নালিকায় যখন প্রদাহ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। বৃক্ক যখন একদম কাজ করতে পারছে না তখন সেটা হচ্ছে রেনাল ফেলিয়ার, এটা হচ্ছে শেষ অবস্থা, যে সময় কিডনি কোনো ফাংশনই করতে পারছে না, তাকে কৃত্রিম ভাবে চালিয়ে রাখার চেষ্টা করার প্রয়োজনীয়তা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রেনাল ফেলিয়ার। এবং অ্যাকিউট নেফ্রাইটিস যে কথাটা আমি বললাম, এটার কথা, এটা মূলত 3 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। তোমাদের একটা প্রথমেই পার্থক্য বলে দিই, জ্বরের ক্ষেত্রেও পড়েছো বা অন্য ক্ষেত্রেও দেখবে, এই অ্যাকিউট আর এই ক্রনিক, এটা হচ্ছে অল্প দিনের জন্য, অস্থায়ী, দীর্ঘস্থায়ী। ক্রনিক হচ্ছে দীর্ঘদিন ধরে চলছে, লং টার্ম। অ্যাকিউট হলো হওয়ার পর মিটে গেল, এটা অ্যাকিউট। ক্রনিক লম্বা, একদম দিনের পর দিন চলছে। হতে পারে যে এই অ্যাকিউটটাকে ট্রিটমেন্ট করা হয়নি, তার জন্য সেটা ক্রনিকে পরিণত হয়েছে, অ্যাকিউট থেকে থেকে ক্রনিক হয়ে গেছে। অর্থাৎ অ্যাকিউট হচ্ছে যখন হলো অল্প মেয়াদী, ক্রনিক অনেক দিন থেকে সেটা কন্টিনিউ হচ্ছে, হলো ক্রনিক। অ্যাকিউট আর ক্রনিকের পার্থক্যটা মাথায় রাখবে। বহু ক্ষেত্রে দেখবে অ্যাকিউট আর ক্রনিকের অ্যাপ্লিকেশন আসছে বিভিন্ন রোগের ক্ষেত্রে, অবস্থা অ্যাকিউট এইটা, ওটা ক্রনিক এইটা, তখন তোমরা সহজে বুঝতে পারবে। এই দেখো ছবিটার কথা বলছিলাম আমি, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে একটা প্রদাহ হয়েছে, বুঝতে পারছো যে লাল হয়ে ফুলে গেছে, এটা কিন্তু নরমাল, এটা নরমাল এরকম ভাবে গেছে, হ্যাঁ। আর এইটা হচ্ছে এই জায়গাটা একটু লাল হয়ে ফুলে আছে, ইনফ্ল্যামেশন হয়েছে, ছোট ছোট রক্তবাহ যেগুলো রয়েছে গ্লোমেরুলির মধ্যে একটা কিছু একটা হয়েছে, যার জন্য ইনফ্ল্যামেটেড হয়ে আছে, লাল হয়ে ফুলে আছে। এটা হচ্ছে এই ইনফ্ল্যামেশনটা বোঝানোর জন্য তোমাদেরকে এই ছবিটা দেখালাম। আচ্ছা, দেখো ইনফ্ল্যামেটেড যে কন্ডিশনটা, এই বৃক্ক যখন ইনফ্ল্যামেটেড হয়ে আছে, এখানে দেখো নেফ্রনের ভেতরকার অংশটাকে বড় করে একটু দেখানো হয়েছে, আতশ কাঁচ দিয়ে দেখছে মানে এখান থেকে নেফ্রনটাকে বড় করে দেখিয়েছে। এই অংশটা এর মধ্যে থাকা এইটাই, এবং এখান থেকে বেরিয়েছে নালিকাগুলো, প্রত্যেকে বুঝতে পারছো। ইনফ্লেমেটেড হয়ে আছে এই কিডনিটা, আর এখানে দুটো স্যাম্পল দেখানো হচ্ছে। হেডিং এ দেখো একটা কথা লিখেছি, হিমাচুরিয়া। হিমাচুরিয়া কোন পরিস্থিতিটাকে বলা হয়? যখন ইউরিনের মধ্যে ব্লাড থাকে, মূত্রে রক্তের উপস্থিতি। এই দেখো, এটা হচ্ছে হিমাচুরিয়া হয়েছে, সেরকম একটা রক্তের স্যাম্পল কালেক্ট করে দেওয়া। মূত্রে প্রোটিনের উপস্থিতি বেশি, এটাকে ধরে নাও এই যে মূত্রটা নেওয়া হয়েছে, এখানে টেস্ট করে দেখা গেছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে মূত্রে। অ্যালবুমিন ইউরিয়া, মূত্রে অ্যালবুমিনের উপস্থিতি। এই যে অবস্থাগুলো, হিমাচুরিয়া বলো বা প্রোটিন ইউরিয়া বলো বা অ্যালবুমিন ইউরিয়া বলো, তখনই বোঝা যায় যে এইগুলো হচ্ছে মানে কিডনিতে কোথাও একটা ইনফ্ল্যামেশন হয়েছে, কিডনির মধ্যে কোনো সংক্রমণ হয়েছে, সেখানে একটা ভীষণ প্রদাহ তৈরি হয়েছে। সেই জন্য যখন ইউরিন ফর্মেশন হচ্ছে, ইউরিনটা কালেক্ট করা হচ্ছে, তখন তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কখনো ব্লাড আসছে, প্রোটিনের পরিমাণ বেশি, অ্যালবুমিনের পরিমাণ বেশি। তখনই এই মানে সিমটমস, লক্ষণগুলো দেখে বুঝতে হবে আমাদের যে কিডনিটা সমস্যার মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে। নেফ্রাইটিস হতে পারে, জারক হতে পারে। নেফ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। দেখো আমি একটা ছবি এঁকে তোমাদের এখানে বুঝিয়েছি, বইতে তো অনেক তথ্য লেখা থাকে, বা এগুলো ডিটেইলে পড়তে গেলে পাতার পর পাতা।
কিন্তু আমাদের কি কাজটা, আমি প্রথমেই যখন আরেকটা ভিডিওতে আমি তোমাদের বলেছি, আমাদের প্রধান কাজ হচ্ছে মূল বিষয়বস্তুটা আমি বুঝে নেব, কি হয়েছে সেটা বুঝে নেব, সেখান থেকে তথ্য কিভাবে তৈরি করতে হবে, মূল কোন কোন বিষয় আমার মাথায় রাখতে হবে, এই মন্ত্রেই আমরা আমাদের চ্যাপ্টার গুলোকে এগিয়ে নিয়ে যাব। গ্লোমেরুলোনেফ্রাইটিস, তার এটা কি দেওয়া হচ্ছে, ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলি। এটাকে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো কন্ডিশনে রাখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই যে ভাগগুলো কেটে কেটে দেখানো হয়েছে, নেফ্রন, কিডনি, এটাকে স্লাইড শো করে দেখানো হয়েছে। প্রাইমারি যে কন্ডিশনটা সেটা গ্লোমেরুলির মধ্যে শুরু হয়। গ্লোমেরুলি আর এফেক্টেড বাই সিস্টেমেটিক ডিজিজ, তখন গিয়ে সেটা দাঁড়িয়ে যায় সেকেন্ডারি কন্ডিশন। acute glomerulonephritis symptoms develop suddenly and resolve with treatment। আমি যেটা বললাম যে হঠাৎ করেই ওই সিমটমসটা দেখতে পাওয়া গেছে এবং ট্রিটমেন্ট করানোর ফলে সেটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর ক্রনিকে, ইফ অ্যাকিউট ডিজিজ নট ট্রিটেড, তখন সেটা গিয়ে ক্রনিকে দাঁড়ায়, অর্থাৎ ট্রিটমেন্ট করানো হয়নি, দেখতে পাওয়া গিয়েছিল সিমটমস, ট্রিটমেন্ট করানো হয়নি, তাই সেটা ক্রনিকে গিয়ে দাঁড়িয়েছে। when disease process develops slowly, irreversible failure of kidney। ক্রনিকের ক্ষেত্রে ধীরে ধীরে যখন সেটা বাড়তে থাকে, একটা কঠিন জায়গায় তো শুয়ে যায়, সেখান থেকে কিন্তু আবার ওই কিডনিটা ফেলিয়ার দিকে হাঁটা লাগায়। এইভাবে এই রোগগুলো অল্প করে শুরু হয়, বিকট আকার নেয়, একদম আনট্রিটেড, ফেলিয়ারের দিকে চলে যায়, এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকে। এই বুঝলে তোমরা নেফ্রাইটিস বেসিক ব্যাপারটা। এবার একটা পার্থক্য তোমাদের আমি লিখে তোমাদের দেখাচ্ছি, অ্যাকিউট নেফ্রাইটিস এবং ক্রনিক নেফ্রাইটিসের পার্থক্য। হঠাৎ আর তীব্রভাবে শুরু হলো, অ্যাকিউটে হঠাৎ করে শুরু হলো, ধীরে ধীরে অল্প উপসর্গ দেখতে, যখন ক্রনিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন ক্রনিকের নিশ্চয়ই একটা আলাদা সিমটম তৈরি হবে। প্রথমে তখন অল্প অল্প করে উপসর্গ দেখতে পাওয়া যাবে। অ্যাকিউট নেফ্রাইটিস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হঠাৎ করে হতে পারে, আর যখন পরে থেকে যদি সেটা ক্রনিক হয়ে গেছে, তখন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী নেফ্রাইটিস, এগুলোর কারণে জিনিসটা ক্রনিকের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী ব্যাপার। উপসর্গ কি 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 দেখে বুঝবো? ইডিমা, হাত পা ফুলতে শুরু করবে, মূত্রের পরিমাণ কমে যাওয়া, ইউরিন খুব কম হবে, রক্তযুক্ত মূত্র নির্গমন, হিমাচুরিয়া হবে। আর ক্রনিকের ক্ষেত্রে মুখ হাত পা ফুলতে শুরু করে দিল, হাই ব্লাড প্রেশার, ক্লান্তি, এগুলো শুরু হবে। চিকিৎসা, অ্যাকিউট হয়েছে, সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হলো, সেরে ওঠার সম্ভাবনা বেশি। ক্রনিকের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় আর হয় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু নিয়ন্ত্রণে যদি না রাখতে পারি, তাহলে আগের স্লাইডে যেরকম বললাম সেটা একদম শেষ হয়ে যাবে। আচ্ছা, এইগুলো গেল অ্যাকিউট নেফ্রাইটিস, ক্রনিক নেফ্রাইটিস। আগে আমরা ডিজিজের আউটলাইন গুলো দেখে নিই, তারপর আমরা ডায়েট প্ল্যানের কথা যাচ্ছি। এইগুলো রেনাল কিছু প্রবলেম। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা শোনো যে কিডনিতে পাথর হয়েছে, কিডনিতে স্টোন হয়েছে, এগুলো শোনো। সেটা হচ্ছে রেনাল স্টোন অর ক্যালকুলি, পাথর। বৃক্কের যখন খনিজ লবণের কেলাস তৈরি হয়, বৃক্কের না, এটা বৃক্কে বা বৃক্কের মধ্যে খনিজ লবণের কেলাস তৈরি হয়, যা মূত্রের সঙ্গে বাইরে বের হতে পারে না, তখন তা পাথরের মতো আকার তৈরি করে। এটা মূলত মূত্রথলিতে তৈরি হয়। খনিজ লবণের কেলাস ইউরিনের মাধ্যমে তো শরীর থেকে অনেক কিছু বেরিয়ে যায়, যেটা আমার শরীরের প্রয়োজন নেই, বর্জ্য পদার্থ। এবার ইউরিনের মাধ্যমে সেটা বের হতে পারলো না, সেই কেলাসটা রয়ে গেল। ইউরিন ভীষণ ঘন হলো, বের হতে পারলো না, রয়ে গেল। তখন ওটা রয়ে যেতে যেতে পাথরের মতো আকার ধারণ করে, এবং এটা মূলত মূত্রথলির মধ্যে সৃষ্টি হয়। অনেকেই জল কম খায়, তার ফলে ইউরিন ভীষণ ঘন হয়, ইজিলি পাস করতে পারে না, সেটাও কিন্তু একটা রেনাল স্টোন হওয়ার ভীষণ বড় কারণ। বৃক্কে পাথর সৃষ্টির এই ঘটনাটাকে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস বলা হয়। তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, এই যে লিথিয়াসিস কথাটা যখন কোথাও দেখবে না, তখন জানবে তার সঙ্গে একটা পাথরের সম্পর্ক আছে। নেফ্রোলিথিয়াসিস, ইউরোলিথিয়াসিস, এরপরেও পড়বে কোলেলিথিয়াসিস, পরের দিতে আমি পড়াবো। তো লিথিয়াসিস যখনই শুনবে তখন বুঝবে যে পাথর সংক্রান্ত কোন একটা ব্যাপার। এই যে পাথর তৈরির ব্যাপারটা, সেটা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস। পাথরগুলো কি কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, এটার মধ্যে অবাক হয়ে যাওয়ার মতো কিছু নেই। কি পাথর হয়ে গেল? পাথর মানে যে এত বড় না, পাথরগুলো সাইজ ছোট্ট ছোট্ট, ঘন হয়ে আছে, তো সেগুলো তো বের হতে পারছে না,
জমতে 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 রেসিডিউ তৈরি হতে হতে সেটা শক্ত পাথরে পরিণত হয়ে গেছে। কি কি দিয়ে পাথরগুলো তৈরি? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, এই সমস্ত উপাদানগুলো দিয়ে কিন্তু ওই পাথরগুলো তৈরি হয়। এই উপাদানগুলো দিয়ে তৈরি হয় মানে ওগুলো বের হতে পারেনি বডি থেকে, ওখানে রয়ে যেতে যেতে মূত্রথলির মধ্যে পাথর তৈরি করে দিয়েছে। মূত্রের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, যেটার কথা আমি এক্ষুনি বললাম, তাহলে তার মধ্যে থাকা কঠিন উপাদান এই পাথর সৃষ্টি করতে পারে। বৃক্কে তৈরি পাথর নিচের দিকে নামতে থাকলে খুব ব্যথা অনুভূত হয়। মূত্রথলির মধ্যে তো তৈরি হলো বৃক্কের মধ্যে, এইবার ওটা ওই যে বৃক্কটা চ্যানেলটা বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। নিচের দিকে যখন নামতে শুরু করে তখন খুব ব্যথা অনুভূত হয় এবং মূত্রে কখনো কখনো রক্তের উপস্থিতি দেখতে পাওয়া যায়। ভীষণ তখন পেইনফুল হয়ে যায় বিষয়টা যখন ওটা মুভ করতে শুরু করে, এবং ভীষণ ভাবেই সেটা যন্ত্রণাদায়ক। কখনো কখনো ইউরিনের মধ্যে ব্লাডও চলে আসতে পারে। এটা হলো রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলি পাথরের বেশ কিছু বৈশিষ্ট্য। এই দেখো পাথরগুলো কি কি দিয়ে তৈরি হয়েছিল এক্ষুনি দেখালাম। ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়ামের বিভিন্ন লবণ, অক্সালেট, ফসফেট, সোডিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, এই উপাদানগুলো দিয়ে তৈরি। তো ক্যালসিয়াম স্টোন, ক্যালসিয়ামের যে পাথরটা তৈরি হচ্ছে সেটা অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম অক্সালেট গ্রহণ করলে তৈরি হতে পারে। প্রচুর ক্যালসিয়াম অক্সালেট সমৃদ্ধ খাবার খাওয়া হচ্ছে। হাইপার ভিটামিনোসিস ডি, ভিটামিন বেশি হয়ে গেছে, হাইপার হয়ে গেছে, হাইপো না, হাইপার ভিটামিনোসিস ডি। হাইপার প্যারাথাইরয়েডিজম, এই প্যারাথাইরয়েড যে ব্যাপারটা, এটা ওই ডি তৈরি করতে সাহায্য করে। এটা বাড়লে কিন্তু ওটা বাড়বে, এটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড। হাইপার প্যারাথাইরয়েডিজম। অ্যাসিডোসিস, মূত্রে ক্যালসিয়াম বৃদ্ধি, অর্থাৎ বডির মধ্যে যে ফর্মটা তৈরি হচ্ছে, যে রেসিডিউটা তৈরি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন খাবার খাওয়ার ফলে সেখান থেকে অ্যাসিডোসিস হচ্ছে। এই অ্যাসিডোসিস স্টোন তৈরি করতে পারে। আমি যখন তোমাদের ডায়েটের মূল নীতিগুলো দেবো সেখানে দেখবে বেশ কিছু ডায়েটের নাম আমি লিখেছি। অ্যালকালাইন অ্যাশ ডায়েট, অ্যাসিড অ্যাশ ডায়েট। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য ওই ডায়েটটা আমি দিয়ে রেখেছি। মূত্রে যদি ক্যালসিয়াম বেড়ে যায় তখন সেটা অলরেডি বের হতে পারছে না, জমে জমে এই স্টোনটা ক্রিয়েট করে। ইউরিক অ্যাসিড স্টোন, বিঘ্নিত পিউরিন বিপাক। এই যে পিউরিনের কথাটা আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম, পিউরিন বিপাক যখন বিঘ্নিত হচ্ছে তখন ইউরিক অ্যাসিড স্টোন ফর্ম করছে। মূত্রে বর্ধিত মাত্রায় ইউরিক অ্যাসিড যদি বেরোতে থাকে, সবটা তো বেরোতে পারছে না, রয়ে যাচ্ছে, স্টোন ফর্ম করছে। স্ট্রোমাইড স্টোন ও সিস্টিন স্টোন, এই দুটো নাম, মানে এই দুটো প্যাটার্ন বা দুটো টাইপ। যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তখন রিলিজ হতে পারছে না, তখন এই স্ট্রুভাইট এবং সিস্টিন স্টোন ফর্ম করছে, সেটা আমরা দেখতে পাই। বৃক্কীয় নালিকা পুনঃশোষণের গোলযোগ, যেটা বংশগত অবস্থা থেকে বললাম না, মানে জিনগত ভাবেই হয়তো এটা ত্রুটিপূর্ণভাবে তার বডিতে এসেছে। এবং এই যে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ, জল তো একবার ফিল্টারেটেড হয় না, বারবার পুনঃশোষিত হতে থাকে। সেই পুনঃশোষণের যে ঘটনাটা, সেটা বংশগত কারণে যদি তার শরীরে সেটা গোলযোগ হয়, তাহলে কিন্তু এই স্ট্রুমাইড স্টোন এবং সিস্টিন স্টোন ফর্ম করতে পারে। এইগুলো বিভিন্ন উপাদান এবং এগুলো তার কাজ। অনেকেই বুঝতে পারেন না যে পার্টিকুলার কি কারণে আমার এই স্টোনটা তৈরি হয়ে গেল। তার মধ্যে একটা প্রধান কারণ কিন্তু বংশগতি, দ্বিতীয় কারণ জল না খাওয়া, যেগুলোকে আমি হাইলাইট করবো। অন্তত বংশগতির থেকে হতে পারে, জল না খাওয়ার কারণে হতে পারে, এবং 3 এমনই খাবার খাচ্ছে যেটা মেইনটেইনড না, সেই কারণে হতে পারে। নেক্সট দেখো, এই পোরশনটা ভীষণ ব্যথা করে যখন এই স্টোনটা ফর্ম করে, তখন এই পোরশনটায় ভীষণ ব্যথা হয়, এই জায়গাটায় যন্ত্রণা হতে থাকে, এই জায়গাটাতেই আমাদের কিডনিটার প্রেজেন্স, এখানে ভীষণ ব্যথা করতে থাকে। এবং এই দেখো স্টোনটা ফর্ম করেছে, হ্যাঁ, কিডনিটাকে একটা লম্বচ্ছেদ, যে কিডনি নরমালি এটাকে লম্বচ্ছেদ করা হয়েছে, এবং যখনই এখানে ফর্ম করার পরে এটা বেরিয়ে আসার চেষ্টা করছে, তখনই প্রচন্ড যন্ত্রণা বা ব্যথা করছে আমাদের শরীরের মধ্যে। উপসর্গ কমিয়ে জটিলতা আটকানোই হলো পথ্যের মূল উদ্দেশ্য। এই যে আমরা ডায়েট প্ল্যানটা বানাবো কেন, জটিলতাটা কাটাবো এবং উপসর্গটাকে কমাবো, সেটাই হচ্ছে পথ্য দেওয়ার মূল উদ্দেশ্য। পাথরের আকার আয়তন ছোট হলে প্রচুর পরিমাণে জল আর তরল গ্রহণ করলে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া সম্ভব হয়। এটা তো অনেকটা বড় আকারের, এটা যদি ছোট্ট হতো, এইটুকুনি একটা ফর্মেশন হয়েছে, সেটা হয়তো অল্প সিমটমস দিয়েছে, ডায়াগনোসিস করে বোঝা গেছে, তখন কিন্তু জল খেলে সেটা বের হয়ে যায়, সেটা সম্ভব বার করে দেওয়া। কিন্তু যদি না হয়, তাহলে একটা বিশেষ চিকিৎসার দ্বারা সেটাকে টুকরো করে ভেঙে, ওটাকে প্রতিদিন পাইপটাকে মানে ওর ভেতরে পাঠিয়ে টুকরো করে ওটাকে ভেঙে মূত্রের মাধ্যমে সেটাকে দেহ থেকে
বার করে দেওয়া হয়। এটা আরেকটা পদ্ধতি যেভাবে এই স্টোনটাকে রিমুভ করা যায়, এইভাবে করা যেতে পারে। এবং হওয়ার পরে ডায়েটটা যখন তৈরি হয়ে গেছে তখন তৈরি হয়ে গেছে, কিন্তু যখন রিমুভ করা হয়ে গেল তারপর যদি একটু প্রপারলি আমরা ডায়েটটা মেনটেন করে রাখতে পারি তাহলে আমাদের এটার হাত থেকে একটু হলেও বাঁচার সম্ভাবনা আছে। দেখো, ফুডস রিচ ইন ক্যালসিয়াম, অক্সালেট এন্ড ইউরিক অ্যাসিড, এই তিনটেই কিন্তু একটা কারণ ছিল যেটা থেকে ওই স্টোনটা ফর্ম করছে। তো আমরা এই ধরনের খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে পারি, একটু কম খেতে পারি। মানে এরকম নয় যে আমরা খাবোই না, আমরা না খেলে তো আমার পুরো শরীরের শারীরবৃত্তীয় কাজগুলোই চলবে না। মানে ও এটা খাচ্ছ, ওটা খেও না, ওটা খেলে কিডনি স্টোন হয়, এই ধরনের ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত বক্তব্যে তোমরাও কখনো বিশ্বাস করবে না এবং কাউকে এই ধরনের অ্যাডভাইস দেবেও না। যেমন ধরো এখানে লেখা আছে ক্যালসিয়ামের মধ্যে লিফি ভেজিটেবলস, তাহলে কি মানে মানুষকে শাকপালা খেতে বারণ করে দেবে? তা না, কিন্তু পরিমাণটা মডারেট করে দেওয়া, একদম কমিয়ে দিতে হবে। একটা বার দেওয়া হলে তার উপকারিতা তো আমার শরীরে লাগবে। বা ইউরিক অ্যাসিডের মধ্যে এখানে মাছ লেখা আছে, মাংস, তাহলে কি ওইগুলো খাবে না? তা না, খাবে, কিন্তু ভীষণই লেভেলটা কমিয়ে দিতে হবে। ক্যালসিয়াম রিচ দেখো লিফি ভেজিটেবলস, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, প্রন, ক্র্যাব, সিজন সিড, রাগি, এই জিনিসগুলো ভীষণভাবে ক্যালসিয়াম রিচ ফুড। অক্সালেট রিচ কি? লিফি ভেজিটেবলস। দেখো প্রত্যেকটা জায়গার লিফি ভেজিটেবলস থেকে আমরা অনেক কিছু পাই, অনেক জিনিস পাই, ভিটামিন মিনারেলস যেরকম পাই সেরকম এই উপাদানগুলো আমরা কিছুটা পাই, যেটা আমার শরীরে কিন্তু সবটা শোষিত হতে পারে না এবং সেই কারণে শরীর থেকে বের হয়ে যায়। সেজন্য লিফি ভেজিটেবলস এর পোর্শনটা আমাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসতে হবে। টি, কোকোয়া, বিফ, কোলা, কাজু বাদাম, ইয়াম, কচু, এখান থেকে আমরা মূলত অক্সালেট পাই। ইউরিক অ্যাসিড কোথা থেকে পাচ্ছি? একটু আগেই তোমরা ডাউটে পড়েছো ইউরিক অ্যাসিডের মূল সোর্স গুলো। মিট, ফিশ, অ্যানিমাল অর্গানস, যেমন কি বললাম না যে অনেকেই অর্গান মিক্স খেতে খুব ভালোবাসেন। কিডনি, লিভার, ব্রেন, হার্ট, এগুলো অনেকেই কোনো পশু খেতে অনেক বেশি প্রেফার করে। তো সেই ধরনের মিট গুলো ইউরিক অ্যাসিড ভীষণ ক্যারি করে, আমরা এটাকে অ্যাভয়েড করব। ফুডস টু বি ইনক্লুডেড এন্ড এক্সক্লুডেড ইন রেনাল ক্যালকুলি, স্পেলিং মিস্টেক আছে, অ্যাভয়েড করাই ভালো। অ্যাসিড অ্যাশ ডায়েট, অ্যালকালি অ্যাশ ডায়েট, লো অক্সালেট ডায়েট। এই যে প্রথমেই আমি তোমার যখন অ্যাসিডোসিস বলছিলাম, এটা হচ্ছে মানে এমন ধরনের ফুড যেগুলো খেলে মানে অ্যাসিডের প্রোডাকশন, অ্যালকালি প্রোডাকশন বা পিএইচ এর ব্যালেন্স এগুলো মেইনটেইন হবে। অ্যাসিড অ্যাশ ডায়েটের মধ্যে কি কি রাখবো যদি আমি অ্যাসিড অ্যাশ ডায়েট কন্টিনিউ করতে চাই? দানা শস্য জাতীয় খাবার, সিরিয়ালস, নন ভেজ ফুডস, প্রোটিনস লাইক মাছ, এরকম এগুলো আমরা রাখতে পারি। আর কোন কোন খাবার আমরা ইনক্লুডেড হবে না, এটা আছে যে যে খাবারগুলো আমরা ইনক্লুড আর এক্সক্লুড করতে পারি, একটা ইনক্লুডেড একটা এক্সক্লুডেড। হ্যাঁ, অ্যালকালি অ্যাশ ডায়েটের মধ্যে বেকারি প্রোডাক্টস, মিল্ক, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো আমরা সরিয়ে দেব, অ্যালকালি অ্যাশ ডায়েটের ক্ষেত্রে এক্সক্লুড করে দেব। আর ইনক্লুড কোনটা করব? সিরিয়ালস, নন ভেজ ফুডস, প্রোটিন লাইক মিটস, এইগুলো আমরা এর মধ্যে ইনক্লুড করব। লো অক্সালেট ডায়েটের ক্ষেত্রে কি করব? আদার দ্যান দ্য ফুডস এক্সক্লুডেড, যেগুলোকে আমরা বার করে দিয়েছি সেগুলো এই জায়গার মধ্যে থাকবে, যেগুলো ইনক্লুডেড হয়ে আছে। আর এক্সক্লুডেড কোনটা হবে? বিট, স্পিনাচ, টি, টমেটোস, চকলেট, কোকোয়া, কনসেন্ট্রেটেড ক্যালসিয়াম রিচ ফুড, এইগুলোকে আমরা সরিয়ে দেবো, এক্সক্লুড করে দেবো। এই পার্টটা তোমাদের ইনক্লুডেড, প্রিন্টিং মিস্টেক আছে, আর এই পার্টটা তোমাদের এক্সক্লুডেড। তোমরা আশা করি বুঝতে পারলে অ্যাসিড অ্যাশ ডায়েট যদি আমি রাখতে চাই আমার প্লেটে, তাহলে এগুলো আমায় ইনক্লুড করতে হবে, এগুলো আমায় এক্সক্লুড করতে হবে। অ্যালকালি অ্যাশ ডায়েট, এগুলো ইনক্লুড, এগুলো এক্সক্লুড। লো অক্সালেট, এগুলোকে এক্সক্লুড করছি, এগুলোকে বাকি যেগুলো রয়ে গেল সেগুলোকে আমরা ইনক্লুড করছি। এইভাবে আমরা ডায়েটটা প্ল্যান করতে পারি। আচ্ছা, এখানে একটা ওভারঅল ইমপ্রেশন দিয়ে রাখা আছে বৃক্ক পাথুরি, এটাকে অনেক সময় বৃক্ক পাথুরিও বলা হয়, বৃক্কে পাথর হওয়াটাকে বৃক্ক পাথুরি বলা হয়। কিছু পথ্য পরিকল্পনা আমাদের মাথায় রাখতে হবে। অনেকটা জল খেতে হবে, উপাদান অনুসারে খাদ্য তালিকা নির্বাচন করতে হবে, অতিরিক্ত প্রোটিন খাওয়া যাবে না, খাবারে নুন কম খেতে হবে, উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে, কোনো সাপ্লিমেন্টারি ফুড বা ট্যাবলেট খাওয়া যাবে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ক্যালসিয়াম জাতীয় খাবার যেটা,
সেটা আমরা খাবার থেকে গ্রহণ করব, আলাদা করে কোনো সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বা কোনো একটা কৌটোজাত খাবার এগুলো কিন্তু নেওয়া যাবে না বা ট্যাবলেট খাওয়া যাবে না। কোলা জাতীয় খাবার পাথর তৈরি করতে সাহায্য করে, তাই এগুলি বাদ দিতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ফাইবার সমৃদ্ধ এবং সাইট্রেট সমৃদ্ধ খাবার খেতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবার এবং সাইট্রেট সমৃদ্ধ খাবার এই দুটোই ইউরিক মানে কিডনি স্টোন হওয়াটাকে আটকায়, ডিলে করে বা অনেকটা হেল্প করে সেটাকে রিমুভ করার জন্য। সেজন্য এই সাইট্রেট সমৃদ্ধ খাবারটা আমরা সাইট্রেট মানে ভিটামিন সি জাতীয় খাবার আমরা খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি। এবার রেনাল ক্যালকুলির পর যে আমরা নেফ্রাইটিসের কথা পড়েছিলাম, সেই নেফ্রাইটিসের একটা পথ্য তালিকা এবং একটা ডায়েট প্ল্যান আমরা দেখে নেব। দীর্ঘস্থায়ী নেফ্রাইটিস, দীর্ঘস্থায়ী মানে কি বললাম, ক্রনিক, তার একটা পথ্য। অল্প পরিমাণে উচ্চ মানের প্রোটিন গ্রহণ করতে হবে। প্রোটিনের পরিমাণটা খুব কম করে দিতে হবে, কিন্তু উচ্চ মানের প্রোটিন অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিন আমাদের গ্রহণ করতে হবে। দেহে জল কমাতে, দেহের মধ্যে জল কমাতে, জল জমা কমাতে, হাইপার টেনশন যাতে না হয় সেজন্য নুন কম খেতে হবে। প্রোটিন, নুন কম খাওয়া, পটাশিয়ামের মাত্রা দেখে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, ফসফরাসের পরিমাণ কমাতে হবে, শরীরে জল জমার কারণে জল গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে হবে। পটাশিয়ামটা আমরা লিমিটেড পরিমাণে খাবো, ফসফরাসটাকে লিমিটেড করব এবং শরীরে জল জমার কারণে জল গ্রহণের পরিমাণটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। নেফ্রাইটিস হলে হাতে পায়ে অনেক সময় জল জমতে থাকে, সেই জন্য আমরা জলটাকে লিমিটেড করে দেওয়া হয়। 1 লিটার জল মানে ইনক্লুডিং স্যুপ এন্ড খাবার দাবার, জুস এগুলো সমেত 1 লিটার জল তার অ্যালাউড, সেই অনুযায়ী আমরা জলটা খাবো। রান্নায় বেকিং পাউডার চলবে না, এটা খুব ইম্পর্টেন্ট। রান্নার মধ্যে একেবারে বেকিং পাউডার দেওয়া যাবে না। আচার এবং ক্যান্ড ফুড খাওয়া বন্ধ করতে হবে। আচার এবং ক্যান্ড ফুডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে, নুন দিয়ে ওগুলোকে জ্বালানো থাকে, সেগুলো বন্ধ করতে হবে। পাঁপড়, চিজ, বিস্কিট, পপকর্ন অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। এটা আমি অতিরিক্ত পরিমাণে বলছি, কিন্তু আমি তো একদম বন্ধই করে দিতে বলবো যে এই ধরনের খাবারগুলো নেফ্রাইটিস যখন দেখতে পাওয়া যাবে একেবারেই দেওয়া উচিত না। উচ্চ পটাশিয়াম যুক্ত ফল, সবজি এগুলো বাদ দিয়ে দিতে হবে। তার ফলে এগুলো আমরা যদি এগুলো মেনটেন করে করি তাহলে কিডনিটা একটু রেস্ট পাবে এবং এই ক্রনিক নেফ্রাইটিসের ক্ষেত্রে চাপটা অনেক কম পড়বে কিডনির উপরে। নেক্সট আমরা একটা প্ল্যান দেখে নিই যেখানে এই বিষয়গুলোকে মেনটেন করে একটা ডায়েট প্ল্যান তৈরি করা হয়েছে, যেখানে 20 to 30 গ্রামস প্রোটিন রাখা হয়েছে। 20 to 30 গ্রামস প্রোটিনস রাখা হয়েছে, অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট, মডারেট ফ্যাট এবং লো সল্ট ডায়েট। আমি তোমাদেরকে সবসময় এই বিষয়টাই বলি যে এরকম ভাবেই করতে, যখন তুমি ডায়েট প্ল্যানটা লিখবে তখন মোটামুটি কতটা প্রোটিন, কেমন পরিমাণ কার্বোহাইড্রেট, যথেষ্ট অ্যাডিকুয়েট, যথেষ্ট কার্বোহাইড্রেট সবসময় তোমাকে লিখতে হবে না যে তুমি কতটা পরিমাণ দিয়েছো। তুমি এভাবে অ্যাডিকুয়েট, মডারেট, লো এই বিষয়গুলোকে ইউজ করো। অ্যাডিকুয়েট মানে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ইউজ করতে পারো, এইগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। প্লেন্টি অফ এই কথাটা ইউজ করতে পারো। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার আর খাদ্যতন্তু, এই বিষয়গুলো মাথায় রেখে একটা ডায়েট প্ল্যান শুরু করবে এবং ডায়েট প্ল্যানটা লেখার আগে এই বিষয়গুলো, যেমন এখানে লেখা এতটা প্রোটিন দিয়েছি, যেহেতু এখানে প্রোটিনটা একটু রেস্ট্রিক্ট করতে হবে, কম পরিমাণে উচ্চমানের প্রোটিন দিতে হবে, তাই এটা আমি এখানে লিখেছি। কিন্তু দেখো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অ্যাডিকুয়েট লিখেছি, মডারেট ফ্যাট এন্ড লো সল্ট ডায়েট, এটা ইম্পর্টেন্ট আমাকে মেনশন করতে হয়েছে। নেফ্রাইটিস হয়েছে, এটা কম রাখতে হবে সেটা, উইথ 1 মাল্টিভিটামিন ট্যাবলেট। এবং এই ডায়েট প্ল্যানটা অ্যাপ্রক্স 1600 কিলো ক্যালোরির একটা ডায়েট প্ল্যান এখানে নামানো আছে। তাই এত প্রিন্টিং মিস্টেক আছে না। প্রথমে ঘুম থেকে ওঠার পর সে ব্রেড এবং একটা ব্রেড টোস্ট এবং চা খাচ্ছে। ব্রেকফাস্টে ডালিয়া বা সুজির উপমা, স্কিমড মিল্ক, কোকোনাট ওয়াটার পুডিং। এটা কেন দিয়ে রাখা হয়েছে? ডাবের জল দিয়ে বানানো পুডিং। পুডিং বানানোটা এমন কিছু ব্যাপার না, তো ডাবের জলটাও খাওয়া হবে এবং তার সঙ্গে যে পুডিং বানানোর জন্য যে যে বিষয়গুলো লাগবে সেগুলোর পুষ্টিগুণও তার শরীরের মধ্যে যাবে। কার্বোহাইড্রেটটা যাবে, চিনির পরিমাণটা থামবে, কারণ আমি অনেক বেশি থাকবে। অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট এখানে দিয়েছি। মিল্ক মর্নিং এ আপেল আর পেঁপে দিচ্ছি, পাকা পেঁপে এবং আপেল 100 গ্রাম করে দিচ্ছি।
লাঞ্চে কি দিচ্ছি, রাইস দিচ্ছি 1 কাপ, রুটিও দিচ্ছি 2টো, এতটা ভাত, 2টো রুটি, ডাল দিয়ে রাখা হচ্ছে, ভেজিটেবল মিক্স ভেজ কারি দেওয়া হচ্ছে, লো সল্টটা মেনশন করা হয়েছে, কিউকাম্বার রায়তা দেওয়া হচ্ছে। এইভাবে তার লাঞ্চটাকে রেডি করা হয়েছে। এবং অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট রাখতে গেলে অনেক সময় যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, আমরা একটু ফ্রুট স্যালাডও ওদেরকে দিতে পারি, যেটা চিনি সিরাপের মধ্যে ডোবানো থাকে, তাতে চিনিটা তার শরীরে যায় এবং ফল তার শরীরের মধ্যে যায়। সন্ধ্যাবেলার দিকে টি, জ্যাম টোস্ট এবং কিছু ড্রাই ফ্রুট রাখা হয়েছে, আমন্ড রাখা হয়েছে, টি, জ্যাম টোস্ট এবং আমন্ড বাদাম রাখা হয়েছে। ডিনারে ভাত রাখা হয়েছে, রুটি রাখা হয়েছে, অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেটটা মেট করার জন্য, মিক্সড ভেজ কারি রাখা হচ্ছে, ফ্রুট স্যালাড, ওয়াটার, কুকিং অয়েল 4 থেকে 5 চামচ ইউজ করা হয়েছে। এই কুকিং অয়েলটা মেনশন করে দিয়েছি এই কারণে, কারণ এখানে তেলটাকে আমাদের কম ইউজ করতে হতো। এটা টিএসপি, টিস্পুন। সে যা রান্না হয়েছে তার সারা দিনে, সেটা শুধুমাত্র এটা ডিনারের জন্য নয়, এটা হচ্ছে ওভারঅল তার যা রান্না বান্না হয়েছে সেটা 4 থেকে 5 চা চামচের যে পরিমাণ তেলটা ধরে সেটা দিয়ে করা হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, রাত্রিবেলা কিন্তু কোনো মাছ মাংস ডিমের কোনো ব্যাপার নেই, এটাকে এখানে কন্ট্রোল করে দেওয়া হয়েছে। এখানে একটা বোল ফ্রুট স্যালাডকে ইনক্লুড করা হয়েছে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে ঠিক রাখার জন্য। অ্যাভয়েড কি করতে হবে, যেগুলোর কথা বললাম, বেকিং পাউডার একদম না, সল্ট এন্ড সল্টি ফুড, পিকল, সস, এটা সস, পাপড়, হাই প্রোটিন, অ্যালকোহল, এগুলো আমরা এক্সক্লুড করে রাখবো। অ্যাভয়েড লেখা আছে, আমি ধরে নিলাম এক্সক্লুডই করে রাখবো। আমরা কোনো খাবারটাই তো কাউকে একদম দেবো না বলতে পারি না, সে কারণে এটা ভদ্রতার ক্ষেত্রে অ্যাভয়েড লেখা থাকে। এই গেল আমাদের নেফ্রাইটিসের একটা ডায়েট প্ল্যান। আচ্ছা, আশা করি কিডনির বিষয়টা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এবার আমরা চলে যাব লিভার ডিজিজে। এতক্ষণ কিডনির বিষয়টা পড়া হলো, গাউট পড়া হলো, এবার আমরা চলে যাব এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন লিভার। তোমরা প্রত্যেকেই লক্ষ্য করে দেখো, এখানে একটা লিভারের ছবি দিয়েছি। লিভারের কথা যখনই আসে তার সঙ্গে কিন্তু গায়েই লেগে থাকে পিত্তথলি, পিত্তনালী, পিত্তথলিটা তার সঙ্গেই লেগে থাকে। এই পিত্তথলির মধ্যে বাইল তৈরি হয়, যে বাইল আমাদের শরীরে গৃহীত ফ্যাটকে হজম করতে সাহায্য করে। এই কারণেই লিভার এন্ড গল ব্লাডার ডিজিজেস, এই দুটো কথা চলে আসছে। শুধুমাত্র লিভার ডিজিজ বলবো না আমি, লিভারের সঙ্গে সঙ্গে এই গল ব্লাডারের কোন রোগ সম্পর্কেও আমরা পড়ব। কি কি নিয়ে পড়াশোনা করব? জন্ডিস, ভাইরাল হেপাটাইটিস, কোলেসিস্টাইটিস এন্ড কোলেলিথিয়াসিস। আবার সেই লিথিয়াসিস, যেটার কথা আমি এক্ষুনি বলছিলাম। এইগুলো হচ্ছে খুব উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আমরা বারবার শুনতে পাই যে এটা হয়েছে, ওটা হয়েছে। আমরা শুনতেই পাই যে জন্ডিস হয়েছে, আমরা শুনি ওর হেপাটাইটিস হয়েছে। হেপাটাইটিসটা বলার প্রয়োজনীয়তা এটা এতটাই সংক্রামক এবং মানে কি বলবো, একটু ডেঞ্জারাস, সেজন্য তোমাদের কিন্তু একটু জেনে রাখা দরকার। এই হেপাটাইটিস থেকে কিন্তু লিভারটা পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে, লিভার ফেলিয়ার হয়ে যায়। হেপাটাইটিসটা এতটাই খারাপ। কোলেসিস্টাইটিস এন্ড কোলেলিথিয়াসিস। কোলেসিস্টাইটিস, এই প্রদাহর কথা বলছিলাম, ইনফ্লামেশন, যখন এখানে ইনফ্লামেশন তৈরি হয় এই পিত্তথলিটার মধ্যে, সেটা হচ্ছে কোলেসিস্টাইটিস। আর কোলেলিথিয়াসিস অর্থাৎ পিত্তথলির মধ্যে যখন পাথর তৈরি হয়েছে, সেটা হচ্ছে কোলেলিথিয়াসিস। চলো এবার পড়াশোনা শুরু করা যাক। লিভারের অবস্থানটা কোথায় আমাদের শরীরে দেখতেই পাচ্ছ, এই ডায়াগ্রাম, এই জায়গাটা ঠিক এরকম ডান সাইডে করে। এখানে হচ্ছে অবস্থান, এখানে এই যে একটুখানি দেখা যাচ্ছে বাইলটা, এটা পিত্তথলিটা, আর এখানে দেখো একটা প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত্র চলে যাচ্ছে। এটা তোমাদের প্রত্যেকের লিভারের অবস্থান। প্রত্যেকে ডান দিকে হাত দিলে এই জায়গাটায় এই লিভারটা আছে। লিভারের ডিটেইল তোমাদের আমি আগে পড়িয়ে দিয়েছি। লিভার কি, যখন তোমরা ফিজিওলজিতে পড়েছিলে একটু তখন লিভারের ডিটেইলটা পড়িয়ে দিয়েছি। এখন আর আলাদা করে কিছু বললাম না, শুধু একটা ছবি এনেছি, তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে। যকৃতকে আমাদের শরীরের জৈব রসায়নাগার বলা হয়, কারখানা বলা হয়। কেন বলা হয় না, যকৃৎ আমাদের শরীরে যে সমস্ত খাবারগুলো বাইরে থেকে প্রবেশ করে বা যে কোনো জিনিস যখন আমাদের শরীরে ঢোকে সেটাকে ক্লিয়ার করে,
মানে নির্বিষকরণ করে, যেটাকে বলা হচ্ছে বিষমুক্তিকরণ ঘটায়। অর্থাৎ সেখানে কোন রকম অবজেকশন, কোনো সমস্যা বা যাই থাকুক না কেন, সেটার উপরে কাজ করার জন্য লিভার কিন্তু অলওয়েজ রেডি অ্যান্ড অ্যাক্টিভ হয়ে থাকে। সেজন্য হচ্ছে ও সব থেকে বড় জৈব রসায়নাগার। এখানে সমস্ত কিছু তৈরি হয়, আমাদের যে সমস্ত উৎসেচক বলো বা সমস্ত জিনিসগুলো আমাদের শারীরবৃত্তীয় পদ্ধতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন, তার সমস্ত কিছুটাই তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম জিনিসটাই তৈরি হচ্ছে লিভার থেকে। সেজন্য লিভার আমাদের বা যকৃৎ আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে আমার মনে হয়। অন্যান্য অঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা না থাকলে বাকিগুলোর কন্টিনিউশন করা খুব মুশকিল হয়ে যায়। এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলি, এগুলো বিষয়বস্তুর মধ্যেই আমরা পড়বো। আজকাল আমরা দেখতে পাই প্রচন্ড বেশি পরিমাণে ফ্যাটি লিভার, এবং লিভারের স্বাস্থ্য ভালো নেই। সবসময় দেখতে পাওয়া যায় গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভার। কেন বাড়ছে এই ফ্যাটি লিভার? অ্যালকোহল খেলে কি ফ্যাটি লিভার হয়ে যায়? না, অ্যালকোহলের প্রভাবে কিন্তু সবসময় ফ্যাটি লিভার হয় না। যারা অ্যালকোহলিক নয়, নন অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রেও দেখবে কিন্তু ফ্যাটি লিভার ভীষণ বেশি। যে হয়তো অ্যালকোহল খাচ্ছে তার থেকে অনেক বেশি ফ্যাটি লিভারের গ্রেড পাওয়া যাচ্ছে। কেন? তার লাইফস্টাইল ঠিক না। সে লাইফস্টাইল, তার ডিসঅর্ডার। কেন? সে যে খাবার খায় সেটা প্রচন্ড ফ্যাট, চর্বি সমৃদ্ধ খাবার। সে কোন রকম ফিজিক্যাল এক্সারসাইজ করে না। সে হয়তো খায় এত পরিমাণে, সে হয়তো বলছে আমি তেল ভাজাভুজি খাই না, কিন্তু তার খাওয়া যে খাবারটা নিয়ে বসেছে সেটা হয়তো পরিমাণটা প্রচুর, যেটা কোনো শরীরে কাজে লাগছে না। এক্সট্রা অংশটা ফ্যাট হয়ে জমা হচ্ছে, চারদিকে জমা হচ্ছে, ফ্যাটি লিভারের দিকে এগিয়ে যাচ্ছে। হাঁটা চলা, শারীরিক পরিশ্রম কিচ্ছু নেই, তার ফলে কিন্তু ফ্যাটি লিভারের প্রকোপ ভীষণ বাড়ছে। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে আজকাল বর্তমান যে জীবনযাপন, সেখানে দেখা যায় 100টার মধ্যে 90টা লোকেরই এখন ফ্যাটি লিভার। এটা ভীষণ ভাবে থাবা বসিয়েছে, একটা বিস্তীর্ণ আগ্রাসন হয়েছে। শুধুমাত্র অ্যালকোহল খাওয়া হলো বা কোনো একটা সংক্রমণ ঘটলো সেই জন্য আমার লিভারের কন্ডিশন খারাপ হলো, তা নয়। বর্তমানে আমাদের যে জীবনযাত্রা, এই যে কোন রকম শারীরিক কসরত করা নেই, হাঁটা নেই, হাঁটা কমে যাচ্ছে। প্রত্যেকের কাছে নিজেদের গাড়ি রয়েছে, প্রত্যেকেই মানে হাঁটতে চায় না, পরিশ্রম করতে চায় না। সহজেই সবার কাছে গাড়ি, একটা মিনিমাম হাঁটলেও শরীরে একটা পরিশ্রম হয়, সেটাও করা হয় না। অন্য ধরনের কাজকর্ম তো জীবনযাপন খুব ইজি হয়ে গেছে। খাওয়া দাওয়ার কোনো প্যাটার্ন নেই, সিস্টেম নেই, ভাজাভুজি, অতিরিক্ত তেল মশলা, পরিমাণে প্রচুর, খাবারের টাইম ঠিক নেই, পরিমাণ ঠিক নেই। সে কারণে কিন্তু নন অ্যালকোহলিক পার্সনদের মধ্যেও ভীষণভাবে ফ্যাটি লিভার এবং মানে লিভার ড্যামেজের ঘটনা চোখের সামনে আসছে। এবার আমরা করি ভাইরাসের আক্রমণে বা খাদ্যাভ্যাসের কারণে অথবা অ্যানিমিয়া হলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন নানান রকম উপসর্গ দেখা যায়, যেমন জন্ডিস, হেপাটাইটিস, এগুলো। এই যে জন্ডিসের নামটা আমরা পড়ছি, জন্ডিস ইটসেলফ কিন্তু কোনো রোগ নয়। আমি এক্ষুনি আবার ডিটেইলে আমরা পরে পড়বো। তোমার শরীরে কিছু একটা লিভার সংক্রান্ত কিছু খারাপ হয়েছে, লিভারের কোনো একটা গোলমাল বা গোলযোগ বেঁধেছে, তখন কিন্তু তোমার ওই চোখের মধ্যে হলুদ ভাব, স্কিনের মধ্যে হলুদ ভাব, এইগুলো দেখতে পাওয়া যাবে। এই যে লক্ষণটা প্রকাশ পেল, এটা হচ্ছে জন্ডিস। কোন একটা কিছু ঘটেছে, তার উপসর্গ বা লক্ষণ হিসেবে আমরা জন্ডিসকে পাই। জন্ডিস নিজে কিন্তু কোন রকম নয়। হেপাটাইটিস হচ্ছে যকৃতের প্রদাহ, ইনফ্ল্যামেশন, ইনফ্ল্যামেটেড কন্ডিশন, সেটা হচ্ছে হেপাটাইটিস। পিত্তথলিতে যখন অতিরিক্ত কোলেস্টেরল এবং পিত্ত লবণ একত্রিত হয়, তখন তৈরি হয় পাথর। ওই একই ব্যাপার, অতিরিক্ত পিত্তথলির মধ্যে প্রচন্ড ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি, ভাজাভুজি খাচ্ছি, প্রচুর পরিমাণে খাচ্ছি, আমার পিত্তথলি প্রচুর, কতগুলো ফ্যাটকে আমাকে হজম করাতে হবে, প্রচন্ড পরিমাণে আমার বাইল তৈরি করেছে ভীষণ, এত বাইল সেটা আবার ডাক্ট দিয়ে বেরিয়ে যেতেও পারছে না। দিনের পর দিন, সময়ের পর সময় জমতে জমতে পাথর সৃষ্টি হয়ে যাচ্ছে। অতিরিক্ত কোলেস্টেরল এবং পিত্ত লবণ একত্রিত হয়, তখন তৈরি হয় পাথর। এই পাথর নালীর পথকে আটকে দেয় এবং পিত্তথলির প্রদাহ দেখতে পাওয়া যায়। যেহেতু পিত্তরস নালীর মধ্যে পৌঁছতে পারে না, তখন ক্রমাগত পিত্তথলির মধ্যে জমা হতে থাকে। এই যে কোলেলিথিয়াসিস বললাম, একটা পাথর তৈরি হলো, ওটা যে আমাদের যে পিত্তথলিটা, সেখান থেকে তো একটা ডাক বেরিয়ে এসে মিশছে ক্ষুদ্রান্ত্রের সঙ্গে, ওই নালীটার মুখে ওই পাথরটা, তাহলে অবস্ট্রাকশন তৈরি হয়ে গেল, আর বাইলটা বেরোতে পারছে না, জমতে জমতে সেটা একটা পাথরে পরিণত হয়ে গেল, আরো বড় পাথর তৈরি করতে শুরু করলো বা আরো অনেক পাথর তৈরি করতে শুরু করলো। তখন কিন্তু জন্ডিসের একটা লক্ষণ দেখতে পাওয়া যায়।
এবং আমরা পড়বো সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস নামে পরিচিত। এই চলে এসেছি জন্ডিসে। জন্ডিস ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ সিম্পটম অফ আ ডিজিজ। অনেকগুলো রোগের ক্ষেত্রে প্রকাশিত সমস্যা, যকৃতের সমস্যা হলো এই সময় রক্তের বিলিরুবিনের পরিমাণ তুলনায় অনেক বেড়ে যায়, তাই ত্বক এবং শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করে। জন্ডিসের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। দেখো, হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক, এই যে লাইটিক কথাটা দেখছো, লাইসিস থেকে লাইটিক কথাটা এসেছে, অর্থাৎ কোনো কিছু একটা ভাঙছে, সেখান থেকে জন্ডিসটা তৈরি হচ্ছে। কি ভাঙছে? যখন রেড ব্লাড সেল প্রচুর পরিমাণে ভেঙে যেতে থাকে তখন এই জন্ডিসটা তৈরি, মানে হিমোলাইটিক জন্ডিস দেখতে পাওয়া যায়। অবস্ট্রাকটিভ জন্ডিস একটু আগেই বললাম, যখন এই স্টোনটা গিয়ে আটকে রাখলো, একটা অবস্ট্রাকশন তৈরি করলো, তখন এই জন্ডিসের লক্ষণটা প্রকাশিত হয় এবং আমরা তাকে বলছি অবস্ট্রাকটিভ জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিস, কোষের মধ্যে একটা কোনো সংক্রমণ বা আক্রমণ বা কিছু হয়েছে, সেখান থেকে এই হেপাটোসেলুলার জন্ডিস অর্থাৎ এই লক্ষণটা প্রকাশিত হচ্ছে, তখন এই লক্ষণটাকে আমরা হেপাটোসেলুলার জন্ডিস বলে চিহ্নিত করি। হেপাটোসেলুলার জন্ডিসের আবার দুটো ভাগ, ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, সি হতে পারে, এটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এবং টক্সিক জন্ডিস, কোনো কারণে শরীরের মধ্যে একটা টক্সিন প্রোডাকশন হচ্ছে, বিষক্রিয়াটা ক্লিয়ার হতে পারছে না, তখন সেইখান থেকে ওটা লিভারকে এফেক্ট করছে, লিভারটা যখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই সেখান থেকে টক্সিক জন্ডিস, মানে একটা টক্সিনের প্রভাবে টক্সিক জন্ডিস তৈরি হচ্ছে। আর হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এগুলোর কারণে তৈরি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ লিভারের সেলের মধ্যে একটা ইনফ্লামেশন হচ্ছে, হেপাটোসেলুলার জন্ডিস, সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। তোমরা এই ছকটা পড়ে রাখবে, অনেক সময় আমাদের প্রশ্ন আসে জন্ডিসের শ্রেণী বিভাগগুলি বলে, তখন তোমরা এটা লিখতে পারো। Diet and daily menu plan for adults suffering from jaundice, mild to moderate, অর্থাৎ অল্প থেকে মাইল্ড টু মডারেট, অল্প থেকে বেশির দিকে গেল যে ডায়েট প্ল্যানটা আমরা, ডেইলি মেনু প্ল্যানটা আমরা ইউজ করতে পারি। জন্ডিসের ক্ষেত্রে আমরা ক্যালোরিটা দেখো এখানে রেখেছি, প্রোটিনটা একটু কম, ফ্যাটটা বিলো 40, এটা কিন্তু বেশ কম, প্রোটিনটা মডারেট বা কমের দিকেই ধরতে পারো, ফ্যাটটা বেশ কম, ক্যালোরিটা, কার্বোহাইড্রেট জিনিস কম। কার্বোহাইড্রেটটা আমরা জন্ডিসের ক্ষেত্রে বা এই হেপাটোর প্রবলেমের ক্ষেত্রে ভালোভাবেই দিতে পারি। দুধটা আমরা বন্ধ করে দিচ্ছি, টি উইদাউট মিল্ক, আমন্ড ওয়ালনাট দেওয়া হচ্ছে, বিস্কিট দেওয়া হচ্ছে। ব্রেকফাস্টে ব্রেড টোস্ট উইথ জ্যাম, কার্বোহাইড্রেটটাকে হাই রাখা হয়েছে। বয়েলড এগ হোয়াইট, ফ্যাটটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, ফ্যাটটাকে আমরা কম পরিমাণে দেবো, তাই শুধুমাত্র এই প্রোটিন পার্টটা আমরা দিয়েছি। স্কিমড মিল্ক দেওয়া হচ্ছে, ফ্যাট তোলা দুধ, শুধু দুধের পরিমাণটা, ফ্যাটটা নেই সেরকম দুধ 1 কাপ দেওয়া হচ্ছে, এটা হলো ব্রেকফাস্ট। মিড মর্নিং এ ফল দেওয়া হচ্ছে, তাকে পেঁপে, আপেল এগুলো দেওয়া হচ্ছে। লাঞ্চে ডাল, ভাত, 75 থেকে 100 গ্রাম মাছ বা মাংস, স্টিউ অর্থাৎ তেল কম, উইথ বয়েলড ভেজিটেবলস, কিউকাম্বার, অনিয়ন দিয়ে একটা স্যালাড তৈরি করে দেওয়া হচ্ছে। এটা একটু চলে এসেছে, এটা এখানে হবে, কিউকাম্বার অনিয়ন স্যালাড, কার্ড, দই দেওয়া হচ্ছে। ফ্রুট স্যালাড ইন সুগার সিরাপ, কেন ফ্রুট স্যালাডটা দেওয়া হলো? কার্বোহাইড্রেটের পরিমাণটাকে ঠিক রাখার জন্য, ভিটামিন মিনারেলস প্রোভাইড করার জন্য এই ফ্রুট স্যালাডটা দেওয়া হচ্ছে সুগার সিরাপের মধ্যে। সন্ধ্যাবেলার দিকে চা, দুধ দেওয়া হচ্ছে না, একটু মুড়ি, একটু ছোলা ভাজা এরকম দিয়ে রাখা হচ্ছে। ডিনারে 2টো রুটি, চিকেন স্যালাড, চিকেন স্টু, 2 পিস চিকেন স্টু দেওয়া হচ্ছে, এটা সবজি দিয়ে বানানো, এবং তার সঙ্গে ওই ফ্রুট স্যালাড আবার রাখা হচ্ছে। 1 বাটি ফ্রুট স্যালাড রাখা হচ্ছে। এই প্ল্যানটা থেকে আমরা বুঝতে পারছি দুধ বা দুধের থেকে যে ফ্যাটটা আমরা পাবো, সেই ফ্যাটটাকে আমরা বারবার অ্যাভয়েড করার চেষ্টা করছি, সেজন্য সবসময় স্কিম মিল্ক রাখা হচ্ছে, যাতে ওই ফ্যাটি অ্যাসিড গুলো আবার মানে ওটাকে ভাঙতে গিয়ে লিভারকে কোনো রকম কষ্ট না করতে হয়। প্রোটিনটা ভীষণ মানে মডারেট একটা এটা দেওয়া হচ্ছে, কার্বোহাইড্রেটটাকে বেশি করে দেওয়া হয়েছে, আর এই সময় ক্যালোরিটা বেশি করে দিতে হয়, কারণ তার শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে চালাতে হবে, প্লাস এফেক্টেড হয়ে যাচ্ছে, লিভারটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকেও একটা রিকভারির জায়গা যেতে হবে, সেই জন্য কার্বোহাইড্রেটের পরিমাণটা আমরা বেশি করে রাখছি। রেড মিট এই সময় খেতে না বলা হচ্ছে। ফ্রাইড ফুডস, পিকলস, অ্যালকোহল, বাটার,
spicy foods. Use boiled, grilled or steamed method. এই মেথড গুলো ইউজ করলে তেলের প্রয়োজনীয়তাটা অনেক কমবে। This diet supports liver recovery while providing adequate energy and easy to digest protein. এই থিওরি গুলো বা এই কথাগুলো মাথায় রেখে আমরা একটা হেপাটো পেশেন্টের জন্য ডায়েট প্ল্যান রেডি করব। ফর ক্রনিক কোলেসিস্টাইটিস, যখন কোলেসিস্টাইটিস অর্থাৎ একটা ইনফ্লামেশন তৈরি হয়েছে বাড়ির পিত্তথলির মধ্যে, তখন আমরা ক্যালোরিটা কন্ট্রোল করব। ক্যালোরিজ যেহেতু একটু মোটা মানুষদের মধ্যে কোলেসিস্টাইটিসটা বেশি দেখতে পাওয়া যায়, ইট ইজ বেটার টু কন্ট্রোল বা কাউন্ট ক্যালোরিজ। প্রোটিনস টু মিট দ্য ডেইলি রিকোয়ারমেন্টস আর রিকমেন্ডেড, যেটা প্রত্যেক দিনের তার যেটা প্রয়োজন সেই অনুযায়ী দেব। তবে হ্যাঁ, প্রোটিনের ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যেন ফুল ক্রিম মিল্ক না দিই অথবা রেড মিট না দিই, সেগুলো বাদ দিই। যেমন ফিশ, চিকেন, এগ হোয়াইট, স্কিমড মিল্ক, এগুলো থেকে ডাল, যে প্রোটিনটা আমরা ডেইলি রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য, ফুলফিলমেন্টের জন্য ইউজ করতে পারি, সেগুলো আমরা নিতে পারি। ভেজিটেবল অয়েলস, ফ্যাটস এর ক্ষেত্রে ভেজিটেবল অয়েলস রিচ ইন এসেনশিয়াল PUFA should be consumed. Animal fats and foods rich in faulty fats, unhealthy fats should be avoided. যেটা আমি বললাম, ওই রেড মিটটাকে আমি সবসময় সরিয়ে রাখবো, ফুল ক্রিম মিল্কটাকে আমি সরিয়ে রাখবো, এই আনহেলদি ফ্যাটগুলোকে আমি সরিয়ে রাখবো। মাল্টিভিটামিন, অফকোর্স মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস যে ট্যাবলেটগুলো, এগুলো আমরা ইউজ করবো আমাদের রিকভারির জন্য। আমি একটা পার্থক্য এইভাবে এনে দেখাচ্ছি যাতে কোলেলিথিয়াসিস আর কোলেসিস্টাইটিস এই দুটো বিষয় বুঝতে পারো। লিথিয়াসিস এখন কোনো অসুবিধা নেই, লিথিয়াসিস বললে লিখতেই পারবে, কি ব্যাপার। কোলেসিস্টাইটিস এবার এটা হয়তো মনে থাকবে না, বারবার মনে রাখবে যে যখন ওই ডাক্টটা লাল হয়ে ফুলে যাচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হয়েছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে, ব্যথা দিচ্ছে, সেটা হচ্ছে কোলেসিস্টাইটিস। তা মনে রাখবে, ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, গল ব্লাডারটা যখন ইনফ্লেমেটেড হয়ে আছে, ফুলে আছে, তখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোলেসিস্টাইটিস। If a gallstone blocks the cystic duct, this leads to a buildup of bile and increased pressure, causing irritation of gallbladder, inflammation and infection. যখন ওই একটা পাথর আটকে থাকার ফলে কি হচ্ছে, বাইলটা বেরোতে পারছে না, প্রেসার পড়ছে, একটা ইরিটেশন তৈরি হচ্ছে গল ব্লাডারের মধ্যে, সেখান থেকে ইনফ্লামেশন তৈরি হচ্ছে এবং ইনফ্লামেশনটা ইনফেকশনটাকেও ত্বরান্বিত করছে। যখন এরকম কোলেসিস্টাইটিস ইনফ্লেমেটেড হয়ে আছে, তখন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে, অ্যানালজেসিক ফর পেইন আর কোলেসিস্টেক্টমি। তখন যখন ইনফ্লেমেটেড হয়ে আছে, তখন আমাদের পেটে যন্ত্রণা হচ্ছে বা পিঠের দিকে আমাদের ভীষণ ব্যথা করছে, কোলেসিস্টাইটিস হয়েছে, গল ব্লাডারটা ইনফ্লেমেটেড হয়ে আছে, ফুলে আছে, ব্যথা দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ভীষণ ভাবে বমি হচ্ছে, খাওয়া যাচ্ছে না। এই লক্ষণগুলো দেখে আমি ইউএসজি করলাম, করে বুঝতে পারলাম যে আমার স্টোন জমে আছে এবং তার থেকে প্রদাহ তৈরি হয়েছে, ইনফ্লামেশন হয়েছে। প্রথম দিকে আমি পেইন কিলার দিয়ে বা অ্যানালজেসিক দিয়ে জিনিসটাকে ম্যানেজ করলাম, তারপর আমি কোলেসিস্টেক্টমি করে দিলাম, অর্থাৎ পুরো এই গল ব্লাডারটাকে শরীর থেকে রিমুভ করে দিলাম। আমরা শুনি যে গল ব্লাডার অপারেশন হয়েছে, গল ব্লাডার অপারেশন হওয়া মানে ওটাকে শরীর থেকে রিমুভ করে দেওয়া হয় কোলেসিস্টেক্টমি পদ্ধতির মাধ্যমে। এন্ড দিস ইজ কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস এর ক্ষেত্রে কি, প্রেজেন্স অফ গলস্টোনস ইন দ্য ব্লাডার। যখন এই ব্লাডারটার মধ্যে গলস্টোন প্রেজেন্ট থাকে, লিথিয়াসিস, সেজন্য গলস্টোনের প্রেজেন্ট থাকার ঘটনাটা আসছে। Gallstones develop due to an imbalance of bile components, excess cholesterol, high bilirubin, impaired gallbladder enzyme। যখন খাওয়া দাওয়ার পরিমাণ আমাদের উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বা প্রচুর পরিমাণে বাইল তৈরি হয়ে যাচ্ছে, যেগুলোর জন্য প্রচুর ফ্যাট কে ডাইজেস্ট করার জন্য প্রচুর পরিমাণে বাইল সিক্রেটেড হচ্ছে, সেইগুলো জমে জমে, অতিরিক্ত কোলেস্টেরল, বিলিরুবিন, এগুলো জমে জমে এই কোলেলিথিয়াসিস বা পাথর ফর্মেশনের কাজটা হচ্ছে। এটাকে কি করে আমরা মডিফিকেশন করতে পারি? ডায়েট। থ্রু ডায়েট একমাত্র এটাকে আমরা মেইনটেইন করতে পারি। যদি দেখা যায় যে এটা খুব বাড়াবাড়ির জায়গায় চলে গেছে, এই পাথরটা অনেক বড় হয়ে গেছে বা একদম ডাক্টকে আটকে দিয়ে ইনফ্লামেশন তৈরি করে দিচ্ছে, তখন আমরা এটাকে রিমুভ করে দিতে পারি কোলেসিস্টেক্টমি করে।
এই গল ব্লাডারকে সুরক্ষিত রাখার জন্য, যাতে কোলেলিথিয়াসিস বা কোলেসিস্টাইটিস এই দুটো ঘটনাই এইভাবে না আসে আমাদের, অথবা আমরা আমাদের লিভারটাকে ভালো রাখবো, প্রথমেই আমাদের বেশ কিছু জিনিসকে মেনটেন করতে হবে। যেরকম ডায়েট প্ল্যান মেনটেন করছি সব ঠিক আছে, আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা প্রাইম মডিফিকেশনের দরকার আছে। আমাদেরকে ঠিকমতো পরিশ্রম করতে হবে। আমরা যে ক্যালোরিটা খাদ্যের মাধ্যমে গ্রহণ করলাম, আমাদের চেষ্টা করতে হবে সেই ক্যালোরির বেশিরভাগটা শরীর থেকে বার করে দিতে। বেশ কিছু কাজকর্ম করা, ডায়েট প্ল্যান মেনটেন করা, অতিরিক্ত ভাজাভুজি, তেল, চিনি এই ধরনের জিনিসগুলোর ব্যবহার খাদ্যে কমিয়ে দেওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন বন্ধ করা, অর্থাৎ যখন তখন যা ইচ্ছা হলো খেয়ে নিলাম, বাইরে থেকে যখন ইচ্ছা হচ্ছে আমি কিনে খেয়ে নিলাম, বাইরের খাবার খাই না, আমি বাড়ির খাবার খাই, কিন্তু বাড়ির খাবারের মধ্যে এত তেল দিলাম, সবসময় আমি পিৎজা, বার্গার, চাউমিন বানিয়ে খাচ্ছি, এগুলো কিন্তু ওই একই প্রভাব দেবে, ওই একই এফেক্ট দেবে। লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন, খাবারের মধ্যে কার্বোহাইড্রেটকে আমি মডারেটলি রাখবো, প্রোটিনের পরিমাণ, গুড প্রোটিনের পরিমাণ ভালো মতো রাখবো, এবং ফ্যাট আমি যতটা সম্ভব কম নেওয়ার চেষ্টা করবো। ফ্যাটও ভালো, ফ্যাটও গুড ফর হেলথ, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে যে কতটা গুড আর কোনটা ভালো নয়, তবে কি আমরা এই পুরো বিষয়টাকে মডিফাই করতে পারবো। সবুজ শাকসবজি, ফলমূল এগুলো প্রত্যেকদিন নিয়ম মেনে খাওয়া দাওয়া করা দরকার, এক্সারসাইজ করা দরকার, প্রচুর পরিমাণে জল গ্রহণ করা দরকার। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তবে কিন্তু আমরা আমাদের লিভারের হেলথকে ভালো রাখতে পারবো, ভালো থাকতে পারবো। এইগুলো আমাদের লিভার নিয়ে আলোচনা করা প্রত্যেকটা অংশ। আমরা আজকে গাউট, গেটে বাত এটা নিয়ে পড়লাম। 2 নম্বর পড়লাম আমরা কিডনির যে সমস্ত ডিসঅর্ডার সেটাকে সলভ করার কি পদ্ধতি, এবং 3 নম্বর পড়লাম লিভার নিয়ে, লিভারের মোটামুটি কি কি কমপ্লিকেশন দেখা যায়, লিভারকে হেলদি রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা কি কি করতে পারি, আমরা সেটা আজকে এখান থেকে জানতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, এবং কোয়েশ্চেন গুলো তোমাদের কোয়েশ্চেন ব্যাংক আসবে, সেখান থেকে প্র্যাকটিস করো, বা বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেগুলো যতটা সম্ভব প্র্যাকটিস করো। পড়াগুলো শুনবে, এবং বারবার আমি একটা কথা বলবো, সাজেশন নয়, বই পড়বে। বইয়ের মধ্যে এত কিছু লেখা থাকে না যে তোমাদের খুব পড়তে অসুবিধা হবে। বই পড়ার অভ্যাস রাখবে, বই আগে পড়বে, তারপর কোনো প্রশ্ন উত্তর তৈরি করা, কোনো নোট অথবা কোনো কোয়েশ্চেন ফলো করা, সাজেশন নয়। আমরা আগে প্রথমে ভালো করে বই পড়বো, ঠিক আছে?